শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। প্রাথমিকভাবে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সারা দেশে ৩০০ আসনে ২,৫৬৮ জনের মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন। প্রার্থিতা বাতিল করা হয়েছে ৭২৩ জনের। যাচাই বাছাই শেষে ঢাকার ২০ আসনে ২৩৮ জনের মধ্যে বৈধ ১৬৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ৭৫টি। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী ও জেলা মিলে মোট ২০টি আসনে জমা পড়া ২৩৮টি মনোনয়নের মধ্যে ১৬৩ জনের প্রার্থিতা বৈধ করেছে কমিশন। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল করা হয়েছে ৭৫ জন প্রার্থীর মনোনয়ন। এছাড়া স্থগিত করা হয়েছে একজনের মনোনয়ন। রোববার রাজধানীর ইটিআই ভবনে ব্রিফিংয়ে ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। খুলনার ৬টি আসনে জমা দেয়া ৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে ১১ জনের। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির ২ জন, গণ অধিকার পরিষদের ১ জন এবং স্বতন্ত্র ৮ জন প্রার্থী। খুলনা ২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। খুলনা ৬টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন ৪৬ জন। তার মধ্যে বৈধ মনোনয়নপত্র আমরা পাই ৩৫টি, অর্থাৎ ৩৫ জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় ১১ জন। মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১৮ জন প্রার্থী বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। IPL থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত ভালো করেনি বলেও মনে করেছেন তিনি। বাংলাদেশে IPL এর সম্প্রচার বন্ধ করা হবে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত ব্যবসা আর রাজনীতি মেলানো ঠিক হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। This is Mustafizur Rahman from Bangladesh. 9 crore and 20 for KKR. কলকাতার হয়ে IPL মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ, এমন আশায় ছিলেন বাংলাদেশের মানুষ। मुस्तफिजुर रहमान 2 करोड़ का भड़वा IPL में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे। ভারতের উগ্র হিন্দুদের দাবির মুখে ফিজকে বাদ দিয়েছে নাইট রাইডার্স। এতে ১২ কোটি টাকা হাতছাড়া হয়েছে মুস্তাফিজের। ক্ষুব্ধ হয়েছেন দেশের মানুষ। দাবি উঠেছে IPL বয়কটের। আহ্বান জানানো হচ্ছে সম্প্রচার বন্ধের। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। IPL এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত
ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। উপদেষ্টা জানান, বিচার শেষ হবার আগে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ভোট বানচাল করতে ষড়যন্ত্র করছে তারা। তবে ঘোষিত সময়ে নির্বাচন করতে সঠিক পথেই রয়েছে সরকার। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে খাদ্য উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতেও ভারত থেকে চাল আমদানি বন্ধ করবে না বাংলাদেশ। ভারত রপ্তানি বন্ধ করলে পর্যাপ্ত মজুদ থাকায় সমস্যা হবে না বলেও জানান তিনি। আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। উপদেষ্টা জানান, এবার আমনের উৎপাদন ভালো হওয়ায় চালের দাম বাড়ার সম্ভাবনা নেই। বাজারের দাম নির্ধারণ করে দেওয়া হয় না। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এর মধ্যে কাগজ হয়তো পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে বলে ব্যবসায়ী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তারেক রহমান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন FBCCIর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আনোয়ারুল আলম চৌধুরী, সিমিন রহমান, AK আজাদ, তপন চৌধুরী, BGME সভাপতি মাহমুদ হাসান খান, DCCI সভাপতি তাসকিন আহমেদ এবং আহসান খান চৌধুরী। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন তিনি। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হ্যাভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা ভালো নয়। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান এবং শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে, আর শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 6,76,000 টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট 1,97,00,000 টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন।
পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে 217 শতাংশ। ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19 লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় 12,83,000 টাকা। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে 1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট 1 আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায় মোট 1913টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে। প্রতিবেদন থেকে কমিশন জানায় গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামায়াত শিবিরের নেতাকর্মী।